আমাদের বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা তিনি আমাদের বলেছেন নির্বাচন বর্জন করতে। আমরা নির্বাচন বর্জন করব। আমরা জনগণকে সত্য কথাটি জানাবো, নির্বাচন বর্জন না করলে তাদের কি ক্ষতি হবে। নির্বাচন দিতে যদি কেউ যায়, সে যদি মনে করে সে হ্যাঁ ভোট দিবে না ভোট দিবে, সেই ভোটটাও কাউন্ট হবে না। একটা ভোটার যদি না ভোট দেয় সেটাও কাউন্ট করবে না। অর্থাৎ হ্যাঁ ভোট কতগুলো পড়বে, কারা কারা কোন আসনে জিতবে, সেগুলো ছক তারা তৈরি করেছে। তো সেইখানে আমাদের যারা সাধারণ মানুষ, আপামর জনসাধারণ বা আওয়ামী লীগের নেতা কর্মী, তারা তো যাবেই না ভোট দিতে। আওয়ামী লীগের নেতা কর্মী কেন যাবে? আজকে নারীরা এত পার্সেন্ট, প্রায় 50-এর বেশি পার্সেন্ট নারী, 6,23,24 লাখ। তো এই নারীরা যেখানে অসম্মানিত, নারীরা অবরোধবাসিনী হয়ে যাবে, কর্মঘণ্টা সেট করে দাসী বানিয়ে দিচ্ছে, সেই নারীদেরকে আমাদের বোঝাতে হবে যে এই ভোট মানে হচ্ছে বাংলাদেশকে ধ্বংস করা। এই ভোট দিতে যাওয়া মানে তাদের অবৈধ অসাংবিধানিক এই দস্যুদের, সন্ত্রাসীদের, জঙ্গিবাদকে বৈধ করা। তা আমরা সে কাজটি করছি শান্তিপূর্ণভাবে, আমাদের প্রতি যে নির্দেশ সেটি করছি। আমরা রাস্তাঘাটে কোনো রকমের কোনো সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িত না, তাই আমাদের দেখা যাচ্ছে না। তা আমাদের দলীয় নেতাকর্মীরা আমরা আমাদের নেত্রীর নির্দেশ অনুযায়ী কাজ করছি। এটুকু বলতে পারি। শান্তিপূর্ণ থাকলেই কি ইতিবাচক ফল পাওয়া যাবে? আমরা তো বলিনি যে আপনি আমাকে মারতে আসলে আমরা চুপ করে থাকবো। মুন্না ভাই MBBS এ গান্ধীজির একটা ইমেজ তৈরি করেছিল যে এই গালে থাপ্পড় দিলে এই গালটা দিতে হবে, সেটা তো আমরা বলিনি। মানে আপনারা যে কোনো পরিস্থিতির জন্য তৈরি? না, একদম সোজা হিসাব। ধরেন আমি আমার বাড়িতে 5 জন ভোটার আছে, আমার বাড়িতে। তো এখন যদি জোর করে ভ্যান নিয়ে এসে বা গাড়ি নিয়ে এসে 5 জন ভোটারকে বাধ্য করে মব নিয়ে আসে, আমি মনে করি তাদের মবের উত্তর দেওয়া উচিত। কারণ জনগণের তো দেয়ালে পিঠ থেকে গেছে, আমাদেরও দেয়ালে পিঠ থেকে গেছে, আমাদের হারানোর তো কিছু নেই। আর এখন আমাদেরকে যদি জোর করে, জবরদস্তি করে, হামলা মামলা করে, আমাদের যদি আক্রান্ত করার চেষ্টা করে, জবাব তো দিতে হবে। এখন আমি আমার সন্তানকে বাঁচাবো না, আমি আমার পরিবার পরিজনকে বাঁচাবো না, সেই দায়িত্বটা তো আমরা নিতে হবে। কারণ আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা তো বলেছে কোথাও কোনো কিছু হচ্ছে না। এবং আওয়ামী লীগের পক্ষে তো না, মানে তারা তো মনে করছে আওয়ামী লীগ হচ্ছে আলাদা একটা গোষ্ঠী, আলাদা একটা প্রজাতি, এই প্রজাতিকে মেরে ফেলাটাই ওনাদেরকে আল্লাহর কাছ থেকে ওহি আসছে। কিন্তু অন্য মানুষদেরকে, বিএনপি জামাত সবাইকে বাঁচাইতে হবে, শুধু আওয়ামী লীগকে মেরে ফেলতে হবে। তো এখন সেরকম একটা ব্রত নিয়ে ডক্টর মোহাম্মদ ইউনূসের নির্দেশে তারা কাজ করছে। তাহলে আমাদের বাঁচাবে কে? আমাকে বাঁচাতে হবে। আমি খালি মার খাবো, আমি উল্টা মার দিব না, এই গ্যারান্টি তো আমি দেই নাই কোথাও। মানে এরকম দাসত্ব আমরা দেই নাই ডক্টর মোহাম্মদ ইউনূসকে যে উনি খালি আমাদের মেরেই যাবে, সে তো না। এখন মারতে আসলে মার খেতে হবে, এই প্রস্তুতিটা তাদের লাগবে। তো ঠিক আছে, কত নারী ভোট কেন্দ্রে নেওয়া যাবে না, জোর করলে ভোট কেন্দ্রে তাকে নেওয়া যাবে না, জোর করে নিতে গেলে সে বাধা দেবে, এমন? অবশ্যই না, এটা নির্দেশ নয়। আমি বলছি যে নির্দেশের কিছু নেই তো, এটা হচ্ছে মানুষের স্বাভাবিক প্রবণতা। আপনাকে যদি কেউ আঘাত করতে আসে, আপনি কতক্ষণ সহ্য করবেন? তা আমরা তো সবাই মার খেয়ে ফেলেছি। তো এখন বিষয়টা হচ্ছে যে আমরা শান্তিপূর্ণভাবে আমাদের রাজনৈতিক কর্মকাণ্ড করার চেষ্টা করছি। সেটাও যদি বাধা দেয়, তো যদি বললাম না যে আমার পরিবার, আমি আমাকে ইয়ে করে বলছি যে যদি আপনার বাড়ির কাউকে এভাবে তুলে নিয়ে যেতে চায়, ভোট দেওয়ার জন্য জোর করতে চায়, সেটা কি অ্যাকসেপ্ট করবে মানুষ? কেন করবে না? কিন্তু তাই না? আজকে ধরেন সেই মানুষটি যদি প্রতিরোধ করে, তারা চেষ্টা করবে সেটাকে আওয়ামী লীগের প্রতিরোধ বলে ফলাও করতে। কিন্তু প্রতিরোধ, জনগণ কি প্রতিরোধ করবে না? 71 সালে যত মুক্তিযোদ্ধারা যুদ্ধে গিয়েছিলেন, সবাই কি আওয়ামী লীগ ছিল বাড়ি ভাই? না তো, সাধারণ মানুষই বেশি ছিল। আওয়ামী লীগ নেতৃত্ব দিয়েছে। তো এবারও তাই হবে।
বাধা তো আসবেই, আপনি মারতে আসলে বাধা আসবে, আমরা এই ব্যাপারে মানসিকভাবে প্রস্তুত। আমাকে যদি বলেন যে আমার পরিবার, মানে আমি যদি আজকে একটা সাধারণ মানুষ হতাম, একজন খেটে খাওয়া সিএনজি ড্রাইভার হতাম, আমি কি করতাম? আমি তো এটা মেনে নিব না। আপনি দেন একটা রিক্সা চালককে হাতুড়ি দিয়ে মেরে ফেলে রেখে গেছে, মানে এই তো চলছে। এটা কেন হচ্ছে? এখন রাষ্ট্র যেদিকে নজর দেওয়া প্রয়োজন সেদিকে না দিয়ে রাষ্ট্র দেখছে আওয়ামী লীগ কি করছে। ওই যে ছেলেটি হাতুড়ির খায় এখনো মৃত্যুর সাথে লড়াই করছে, এরকম ক্ষেত্রে তো খুব বেশি সময় জনগণ সহ্য করবে না, সময় হয়ে আসছে। ইলেকশন তো 3-4 দিন পরেই ইলেকশন, এরপরে তো ভোটের প্রচারও চলবে না। সব মিলিয়ে দেশের অবস্থা কি মনে হয় আপনার? সব মিলিয়ে দেশ আসলে মানে দেশ তো দুর্ঘটনার মধ্যে পড়ে গেছে। মানে ঝড় আসছে, অথবা আপনাকে এইভাবে বলতে পারে যে ড্রাইভার নাই, একটা দ্রুত গতির ট্রেন ছুটে চলছে। ওই যে একবার এক চালক যে ব্রেকে ইট দিয়ে ঘুমিয়ে পড়েছিল না, ব্যাপারটা সেরকম, সেই জায়গায় চলে গেছে। এবং সেটা নিয়ে কারো কোনো মাথা ব্যথা নেই, উপদেষ্টাদের মাথা ব্যথা নেই। স্বরাষ্ট্র উপদেষ্টা হেসে হেসে এখনো কথা বলছে। এখন আইন উপদেষ্টাও কোনো মানে জনগণের পক্ষে কোনো আইনের কথা বলে না, স্বরাষ্ট্র উপদেষ্টাও কিছু বলে না, পরিবেশ উপদেষ্টাও কিছু বলে না, আর অবৈধ প্রধান উপদেষ্টা তো বলেই না জনগণের কথা। তাদের ইনায় বিনায় যে কথাটা বলার সেটা হচ্ছে তারা সবাই সবাইকে ইন্ডেমনিটি দেওয়ার জন্য হ্যাঁ ভোটের দিকে ধাবিত হয়েছে। এই হ্যাঁ ভোটকে জয়যুক্ত করবার জন্য সমগ্র বাংলাদেশ উজাড় হয়ে গেল, তাদের কিছু যায় আসে না। এবং যে ভোটারের ভোটও তাদের কাছে কোনো ব্যাপার নয়। জনগণের ভোট তাদের প্রয়োজন নেই, তাদের মাথা প্রয়োজন। যে জনগণ কি ধরেন হাজারে হাজারে জনগণ কি সব না ভোটে সিল মারলো মনে করেন, ওটা হ্যাঁ হয়ে যাবে। বিদেশে পোস্টাল ভোটের ঘটনা আপনি জানেন। তো সব মিলিয়ে তাদের হ্যাঁ জয়যুক্ত করতেই হবে, এবং সেজন্য তারা একদম পুরো বাংলাদেশকে যদি সেটার জন্য আগুন দিয়ে পুড়িয়ে দিতে হয়, সেই আগুন সন্ত্রাসের মতো, ওরা সেই পর্যন্ত যাওয়ার ক্ষেত্রে প্রস্তুত। আর আমরা জনগণ, আমরা সেটাকে বাধা দিতেও প্রস্তুত। কি গোলমেলে একটা কথাবার্তা দেখেন, বলছে এত 180 দিন এটা গণপরিষদ হিসেবে থাকবে, তারপরে সরকারও গঠন হয়ে যাবে, ক্ষমতা হস্তান্তর হয়ে যাবে, ইউনূসের আবার জাপান ট্যুরও আছে, কোনো কিছুর সাথে এলোমেলো সব কথাবার্তা। কিন্তু এলোমেলো না, আসলে দেখেন ডক্টর মোহাম্মদ ইউনূস যখন যেটা বলেছে সেটাই কিন্তু করেছে, সেটা কিন্তু ফলেছে। গত 17 মাসে তার কথা নিয়ে ট্রল হয়েছে, আমরা সমালোচনা করেছি, কিন্তু সে সেটাই করেছে। তার মানে জাপান ট্যুরও সে করবে, সেটা তার সেই জন্য যা করার করবে। জাপান ট্যুর সে অফিসিয়াল ট্যুর হিসেবে আমরা শুনছি। অফিসিয়াল ট্যুর কি করে থাকে? 180 দিনের বিধান কোথা থেকে আসলো? তো কাজে আপনি সংখ্যাগরিষ্ঠতা পেয়ে জিতলেন, তাতে কি যায় আসে? আপনি কি সরকার গঠন করতে পারছেন? পাজি রিয়াজ যে আছে সংবিধান বিশেষজ্ঞ, সে তো পাকিস্তানের সংবিধানকে মাথায় নিয়ে সে কাজ করছে। এবং ডক্টর মোহাম্মদ ইউনূসকে কি করে রাষ্ট্রপতি করা যায়, বিশেষ ক্ষমতাশালী করা যায়, এবং তার মেয়াদ দীর্ঘতর করা যায়, এবং এতদিন যে রাষ্ট্রদ্রোহী যা কাজ করেছে সেটার ইন্ডেমনিটি যেন নিতে পারে, সেই প্রক্রিয়ায় তারা কাজ করছে। গণভোট তো আসলে সংবিধানেই নেই, এটাই তো অবৈধ, কিন্তু তারা কিন্তু সেটাই করছে। এখন সেটা তারা তাদের মব বাহিনী দিয়ে করছে। কেন তারা মব বাহিনী তৈরি করেছিল? আজকের প্রয়োজনে। এবং মব দিয়ে তারা সারা দেশের মানুষকে আতঙ্কিত রেখেছে। তারা কেন কারাগার লুট করে, কেন থানা লুট করে তারা সমস্ত জঙ্গিদেরকে বের করে দিয়েছে। এবং গত কয়েক মাসে কিন্তু প্রচুর জঙ্গি বাংলাদেশে অবস্থান করছে, এবং সমস্ত অস্ত্র লুট হওয়া অস্ত্র, এবং পরবর্তীতে আরো অস্ত্র এসছে, সেগুলোও তাদের হাতে আছে। যার ফলে স্বরাষ্ট্র উপদেষ্টা কিন্তু বলেছে তারা এইসব অস্ত্র ব্যবহার করবে না। তাহলে কোথা থেকে এই হাদিসটা পেয়ে? তো সেই জন্য আপনাকে বলছি যে আজকে বাংলাদেশের মানুষের জন্য এই মুহূর্তে আমরা
আমার মনে হয় না যে 1971 সালের পরে এরকম মানে খারাপ সময় আর কখনো এসেছে। এই খারাপ সময়টা ভয়ঙ্কর কিছুর দিকে হয়তো নিয়ে যেতে পারে, ভয়ঙ্কর কিছুর আশঙ্কা আছে। আমি একজন রাজনৈতিক কর্মী হিসেবে, একজন সাধারণ মানুষ হিসেবে আমার মনে হয় যে এরকম হতে পারে না। মানে আশঙ্কাটা আমি ভালো আশঙ্কা করছি না। আমার কেন জানি মনে হয় যে বাংলাদেশের মানুষের জন্য অনেক খারাপ সময় আসছে। ওই যে বলে না বলি দেয়, আমার মনে হচ্ছে যে ইউনূস তার লোকজন, তার গংদেরকে দিয়ে বাংলাদেশের জনগণকে বলি দিচ্ছে, এবং বলিটা সে দিবে তার নিজের জীবন, নিজের ব্যবসা, নিজের টাকা, নিজের এই যে গং যারা তাদেরকে মানে ক্ষমতাশালী এবং তাদের উত্থান, তাদের রক্ষা করবার জন্য। এটা স্পষ্ট। আমরা শেষ করবো রুকিয়া প্রাচী। শেষে একটু আপনাকে তো ববিতাকে এবার 21শে পদক দেওয়া হচ্ছে অনেকদিন পরে, বা আরেকজন নৃত্যশিল্পীর নাম আমরা দেখলাম, তার নৃত্যে ভূমিকা আমি একেবারে নামই শুনলেই, কিন্তু তার অনেক সাদি মোহাম্মদের মতো মূলক মারা গিয়েছেন, পান নাই এমন অনেকেই আছেন। কিন্তু এগুলো তো নির্ভর করে তাদের অ্যাসোসিয়েশন, যারা লাল হয়েছিল, লালের বিষয়ে অবদান রেখেছিল, বা সেই সিন্ডিকেটের সম্পৃক্ত কারো সুপারিশ আছে, সেইভাবেই এখন যা ঘটার ঘটছে। তো সেখানে আসলে অবদানটা হচ্ছে যে সংস্কৃতিতে বা দেশের প্রয়োজনে না, অবদানটা হচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসের এই ক্ষমতাশালী হওয়ার জন্য, বা সংস্কৃতি উপদেষ্টা বা আরো যারা সম্পৃক্ত আছে এর সাথে, তাদের বিষয়ে যারা আসলে অবদান রেখেছে তারাই এখন পুরস্কৃত হচ্ছে। দেশ ও জাতি বা সমাজের জন্য তারা কিছু করার প্রয়োজন নেই। তাদের যোগ্যতাটা হচ্ছে দেশের বিরুদ্ধে যে এই রাষ্ট্রদ্রোহীদের সঙ্গী হয়েছে। কিন্তু দেখেন, এত স্বস্তির নির্বাচন, তারপরও সর্বোচ্চ বাজেট, এবং একজন ব্যক্তির 100 সন্তান ভোটার, একজন উপদেষ্টার মানে সাজানো গোছানো একটি পাশা নামের এক ব্যক্তির এনজিও থেকে প্রায় 10,000 পর্যবেক্ষক আসছে। যে বাজেটটা করা হয়েছে সেই বাজেটটা কোথায় কাজে লাগাবে? যেখানে কেউ নেই, তারা এত কনফিডেন্ট, তারা খুবই নাকি শান্তি শৃঙ্খলার বাংলাদেশ, তারা এত কাজ করেছে যেটা ইতিহাসে বিরল, তাহলে তাদের তো টেনশন করার কিছু ছিল না। তাদের তো পুরো রাষ্ট্রযন্ত্রকে নীতি বিবর্জন করে রাষ্ট্রযন্ত্রকে অপব্যবহার করার প্রয়োজন ছিল না হ্যাঁ ভোটের জন্য। এই সবই তারা করছে। তাদের দুজনেরই কিন্তু বিএনপির 9 জন মাত্র প্রার্থী নারী, জামাতের তো কথাই নেই। এই যে জিনিসগুলো এখানে আসলে কেন ভয় পাচ্ছে সেটাও আমরা জানি না। তারা আসলে ব্যয়টা যেখানে করছে সেটার একটা নমুনা আমি আপনাকে বলতে পারি। সেটা হচ্ছে যে প্রায় 1.5 কোটি থেকে 2.5 কোটি বোরখা তারা অর্ডার দিয়েছে। তাদের বিভিন্ন জায়গার ভোটাররা এরকম, যে ঢাকা শহরে আপনি যে বলছিলেন ঢাকা শহরের সব সিট কনফার্ম করতে হবে, তাহলে লোক কোথায়? তো বিভিন্ন জায়গা থেকে লোক তাদের এপাশ ওপাশ করছে আর কি, লোক ছড়িয়ে ছিটিয়ে ঘুরপাক খাচ্ছে। তাদের ছড়িয়ে ছিটিয়ে সেসব জায়গায় গিয়ে মাথা দখল করবার যে লোক বেশি দেখানোর জন্য যে নাটকটা দরকার, সেই ক্ষেত্রে ব্যয় হচ্ছে। প্রচুর সিল বানানো হচ্ছে ভোট দেওয়ার জন্য, বিভিন্ন জায়গায় ব্যালট যাচ্ছে, বিভিন্ন মানুষকে তারা কিনে ফেলছে, প্রশাসনকে কিনে ফেলছে, ডিসিএসপি কে কিনে ফেলছে, এবং বহু বুদ্ধিজীবী সুশীল সমাজ বা গণমাধ্যমের সেলিব্রিটি সম্পাদক সকলেই আসলে নানানভাবে বিক্রি হয়েছেন। এই যে চড়া মূল্যে আবারও জুলাইতে আমরা শুনেছিলাম কত বিলিয়ন ডলার, এবারও কিন্তু সেই সো কল অবৈধ নির্বাচনে বিলিয়ন ডলার খরচ করছে তারা। তবে এবার তারা খরচ করছে, অফিসিয়ালি খরচ করছে আমাদের ট্যাক্সের টাকা, আনঅফিসিয়ালি যার যার যে সিন্ডিকেট, সেই সিন্ডিকেটের সেই আদাতের যে ধরেন পাকিস্তান থেকে আসছে, টার্কি থেকে আসছে, এরকম বিভিন্ন জায়গা থেকে আসছে। আর ডক্টর মোহাম্মদ ইউনূসের তো অ্যাবস্টেইনের অনেক বন্ধু বান্ধব আছে, তো উনি তো সেখানে ভীষণ জনপ্রিয় একজন ব্যক্তি। সেখানকার যারা অনেক টাকাওয়ালা মানুষ, তাদের সাথে এত বন্ধুত্ব ওনার,
সেখান থেকে টাকা আসছে। ঢাকার জন্য সবগুলো সিট মনে করেন জামাত দখল করলো, আমাদের এফডিসি, আপনার যে কর্মক্ষেত্র গুলা, আমাদের সেই বাঁধনপা, এদের কি অবস্থা হবে? এদের আসলে কি হবে আমি জানি না, তবে গত 17 মাস কি এটা জামাতের হাতে কুক্ষিগত না? 5 তারিখের পর থেকে তো আমরা নুসরাত ফারিয়াকে দেখেছি নাজেহাল হতে, আমরা মিমকে দেখেছি নাজেহাল হতে, আমরা অপু বিশ্বাস থেকে শুরু করে অনেক অভিনেত্রীকে দেখেছি তাদের কর্মক্ষেত্রে নাজেহাল হতে, অভিনেত্রীদের মামলা মোকদ্দমায় পড়তে দেখেছি, অভিনেতাদের দেখেছি। কোথায় জেমসের মতো একজন শিল্পীর কনসার্ট বন্ধ হয়েছে, রক্তারক্তি কাণ্ড ঘটেছে। তো কোথায় আসলে শিল্প সাহিত্যের স্বাধীনতা ছিল? জামাতের হাতেই তো কুক্ষিগত ছিল, তাই না? এবং এই যে জামাত তাদেরকে যেভাবে দেখে, তাদেরকে যেভাবে দেখে নারীদেরকে, জামাত তো সেই প্রতিটা বলে ফেলেছে। সেটার জন্য কি আমাদের বাঁধনাপাড়া বা অন্যরা বিরক্ত প্রকাশ করেছে? করেনি। বরং কয়েকজন নারী আবার মিছিল বের করে বলেছে যে তারা নাকি বেশ্যা, তারা বুঝে নেবে হিস্সা। তো এখন ওই যে ব্যাপারটা ওরকম, তুমি কে আমি কে, রাজাকার রাজাকার, ওরকমই কিন্তু আসলে। তা আমি সেটাই ভাবছি যে ঢাকা শহর কেন আসলে জামাত পুরো বাংলাদেশটাই দখল করে নিয়েছে এবং এটাকে পাকাপোক্তভাবে হ্যাঁ ভোটের মাধ্যমে বৈধ করে নেবে এবার। এতদিন অবৈধ ছিল, এখন এটাকে বৈধ করবে, সংবিধান ছুঁড়ে ফেলে তাদের নিয়ন্ত্রণে নিবে। আসলে এটা হচ্ছে সবচেয়ে বড়, আমার মানে ঠিক ওয়ার্ড, যে তারা তাদের নিয়ন্ত্রণে রাখবে, তাদেরকে চ্যালেঞ্জ করার আর কোনো জায়গা থাকবে না। তো তখন আসলে যেটা হবে, আমরা ছোট ছোট নমুনা দেখেছি, আমাদের এক উপদেষ্টা আপাকে ফুল হাতা ব্লাউজ দেখেছি, আমাদের আমাদের সহকর্মী যারা প্রোফাইল লাল করেছিলেন ওনারা বোরখা পরে হালাল নাটক, হালাল সিনেমা অভিনয় করবেন। বাংলাদেশে ঢাকা শহরে সবাই পর্দানশীল হবেন, ঢাকা শহরে যে পর্দার ভিতরে থেকে সিনেমার নাচ গান হবে। এগুলো ভাবতে আমার কাছে খুব অপমানিত লাগছে, কষ্ট লাগছে। কিন্তু আমার মনে হয় যে এই এই কাজটাই ওনারা করেছেন আসলে 5 তারিখে, মানে দখলবাজের হাতে বাংলাদেশকে তুলে দিয়ে। দেখেন ওনাদের যে মানে যারা রাজপথে নেমে তারা কেউ ছোট শিশু ছিল না, ওরা কিন্তু কনফিডেন্টলি জেনে বুঝে রাজপথে নেমেছিল, বিভ্রান্ত হয়ে না। এবং তারা যে বিভ্রান্ত না সেটা কিন্তু আমরা এখন জানি। এই জামাতকে তারা ভোট দিবে, জামাতকে তারা পৃষ্ঠপোষকতা করেছে, জামাতও তাদের সাথে আছে। তো তারা আমাদের দেশটাকে যেখানে নিয়ে যাচ্ছে, হয়তো বাঁধন ভাবতে পারছে না তার যে কন্যাটি আছে, সেই কন্যাটি তাকে কোনোদিন ক্ষমা করবে কিনা, বা আয়নায় দাঁড়িয়ে সে তার নিজের চেহারায় নিজের মুখোমুখি হতে পারবে কিনা। বা শুধু বাঁধন শব্দটা কেন বলছি, সায়ান বলেন, আমাদের বিশ্ববিদ্যালয়ের সেই শিক্ষিকারা, সেই তারা যে যে শিক্ষকরা এই আন্দোলনে, সকল আন্দোলনে জঙ্গিদের পাশে দাঁড়িয়েছিলেন, তারা কি কখনো ক্ষমা করতে পারবে? পারবে না। বা তারা হয়তো এই বোধোদয় বা অনুভূতি হয়তো নাই। কিন্তু আজকে আমাদের কিন্তু কষ্ট হচ্ছে যে এটা একটা ভাষার মাস, আমাদের ভাষা কোথায়, আমাদের বইমেলা কোথায়, আমাদের সংস্কৃতি কোথায়? আমরা কিন্তু সব হারিয়ে ফেলেছি। এখন রয়ে গেছে কি? রয়ে গেছে কিছু লালবদর, আলবদর, আলশামস, রাজাকার, যুদ্ধাপরাধী, জঙ্গিরা এবং বিএনপির তথাকথিত সেই রাজনৈতিক দল যারা এই ৭৫-এর পরে এই গোলাম আজমদেরকে নাগরিকত্ব দিয়ে রাজনীতি করার সুযোগ দিয়ে বাংলাদেশকে ওই তখনই তাদের হাতে তুলে দিয়েছিল। এখন তার জের হিসেবে আজকে এটি পাকাপোক্ত হচ্ছে। তারেক রহমান নিজেকে প্রশ্ন করুক যে তার পিতা সেই সময় গোলাম আজমকে বাংলাদেশে নিয়ে এসে যে নাগরিকত্বটা দিয়েছিলেন এবং তাদের ক্ষমতার থাকার সময় এদেরকে নিয়েই তারা রাজনীতি করেছে, ক্ষমতায় শাসন করেছে। আজকে ওনাকে ভাবতে হবে, ওনাকে জবাবদিহিতা তো করতে হবে, উনি তো করছেন না। উনি কোন সংস্কৃতি দেবেন আমাদের বলেন? কিন্তু জবাব দিবে না, বিএনপি সহ্য করতে পারবে ঢাকার সবগুলা সিট যদি তারা জামাত নিয়ে নেয়? বিএনপি তো আসলে যে আগে সর্দি কাশি হলে একটা কি যেন ঠান্ডা লাগলে একটা কি যেন একটা সিরাপ দিত, ওটা খাইলেই কিন্তু সবাই ঘুমাইতো। আমার কাদের মধ্যে কি বিএনপি বোধহয় সর্দি কাশি সেই কফ সিরাপ খেয়ে ঘুমাচ্ছে, বুঝতে পারছে না যে তারা ভাবছে তাদের সিটগুলো থাকছে, তারা ক্ষমতার শীর্ষে যাচ্ছে, কিন্তু তারা আসলে যাবে না, এই স্বপ্নটা বেশিক্ষণ থাকবে না।
তারা ইতিমধ্যে, আমি আপনার এর আগের শুরুতে বলেছি যে নিশ্চিত ক্রিকেট খেলায় নিশ্চিত ক্যাচ যদি পরপর দুবার কেউ মিস করে, বুঝতে হবে অবধারিতভাবে সে খেলায় পরাজিত দল। তো বিএনপি সবগুলো ক্যাচ মিস করেছে, বিএনপি ফাউল খেলেছে, আত্মঘাতী গোল দিয়েছে, সঙ্গী সাথীদেরকে বিশ্বাসঘাতকতা করেছে। মুক্তিযুদ্ধকে আমি সঙ্গী সাথী বলছি, আওয়ামী লীগের কথা বলছি না। তো কিছুই না, আমার কথা হচ্ছে যে বিএনপি তার রাজনৈতিক জায়গায় যদি বিএনপিকেই রক্ষা করতে চাইতো, তাহলে বিএনপি এখানে থাকতো না। বিএনপি নিজেকেই রক্ষা করতে পারেনি, বাংলাদেশকে কি রক্ষা করবে? আওয়ামী লীগ যে দর্শকের ভূমিকায়, এটা কি আওয়ামী লীগের সমর্থকরা ভালোভাবে নিচ্ছেন? আওয়ামী লীগ দর্শক কোথায়? আওয়ামী লীগ তো দর্শক না। দেখেন, এখানে সবচেয়ে বেশি তো অ্যাক্টিভ আওয়ামী লীগ। আওয়ামী লীগ মানে একটা বিন্দুতে দাঁড়ানো, আর চার চতুর্দিকে বিএনপি, জামাত, ইউনূস সব ঘুরপাক খাচ্ছে। দেখেন, আওয়ামী লীগ যদি নিভে যেত, ইনঅ্যাক্টিভ হয়ে যেত, তাহলে তো ইউনূসের এত ভয় থাকতো না। থাকতো কি? কিন্তু ওরা তো ভীষণ উদ্গ্রীব, ভীষণ মানে আতঙ্কিত, তারা তো স্বাভাবিক থাকতে পারছে না। আওয়ামী লীগ কি করবে? আওয়ামী লীগ গিয়ে মানে 2014-তে বিএনপি জামাত আগুন সন্ত্রাস করেছিল, আওয়ামী লীগ তো আগুন সন্ত্রাস করবে না। তারা নির্বাচনী যে বুথ সেগুলো পুড়িয়ে দিয়েছিল। এগুলো অফিসিয়ালি ডকুমেন্টেড যে বিএনপি জামাত মিলেমিশে নির্বাচন বানচাল এবং পরবর্তীতে এই নির্বাচন পরবর্তী সময়ে কতজন মানুষকে এবং কতখানি সম্পদ নষ্ট করেছিল, এগুলো তো ডকুমেন্টেড। আওয়ামী লীগ তো সে রাজনীতি করবে না। আওয়ামী লীগকে বাদ রেখে তারা নির্বাচন করছে এবং জনগণকেও তারা হুমকি ধামকি দিচ্ছে, জনগণকেও তো শান্তিতে রাখছে না। এখন এই নির্বাচন তারা করে যদি তারা মনে করে তারা সফল হবে, এই পর্যন্ত বাংলাদেশের ইতিহাসে তারা তো কোনো নির্বাচনে সফল হতে পারেনি। এরকম প্রহসনের অবৈধ সরকারের অবৈধ নির্বাচন, অবৈধ ইউনূস, তার নির্বাচনটাও অবৈধ। তো তারা যা করছে আমরা দেখছি। বারবার যমুনা, যখনই দেখেন রাজনীতিতে কিছু একটা হবে হয়, তারা কোনো গোপন চুক্তি করে, তখনই যমুনা অভিমুখে তাদের কর্মসূচি হয়। পুলিশ কিছু কিছু লোকজনকে লাঠিপেটা করে, তারপরে সবার দৃষ্টি চলে যায় সেই যমুনা অভিমুখে যাওয়া সেই সকল লাঠিপেটার দিকে। আপনি বলেন, হাদি তো তাদের অংশ, হাদিকে তারাই মেরেছে, তারাই হিরো বানিয়েছে। আজকে আবার হাদির ভাই চলে গেছে বিদেশে, হাদির পরিবার আছে। আজকে হাদির বিচারের জন্য আজকে আবার যমুনা অভিমুখে যাচ্ছে কেন? আবার যমুনা অভিমুখে যাওয়ার জন্য মারামারি হচ্ছে কেন? গুলি চালাচালি হচ্ছে কেন? তাহলে কারা কারা কি করছে? এখন ঢাকা শহরে দেখেন, রাজশাহী থেকে রাকসুর সে আম্মার চলে আসছে ঢাকায় এই প্রোগ্রামের জন্য। আম্বার তো মানে সবচেয়ে বড় বীর, এখন সবচেয়ে বড় যোদ্ধা ওদের। তো যুদ্ধে যে ফুটবল মাঠে যে আগে মফস্বলে খেলা হলে প্লেয়ার হায়ার করে নিয়ে আসতো না, তো হায়ারে আসছে ঢাকা শহরে এই যে যমুনা অভিমুখী সবচেয়ে বড় ঢিলটা মারার জন্য। এখন আত্মঘাতী ঢিল পড়েছে। কে কাকে ঢিল মারছে আপনি দেখেন। প্রায় আমরা দেখছি মাঠ দখলের একটা কাহিনী চলছে, যে আপনি বলছিলেন না যে জামাত সবগুলো পেয়ে যাবে। তো এখন মাঠটা কাদের হাতে আছে? মাঠ দখলের অবস্থা। পুলিশের সাথে কি হচ্ছে? পুলিশ কমিশনার গেঞ্জি পরে মাস্তানের মতো বলছে সব সাইজ করে পাঠাইছি। তো এটা যদি আওয়ামী লীগের সময় হতো, পরিস্থিতি কোথায় যেত? শিক্ষকদেরকে পেটাচ্ছে, জল কামান চালাচ্ছে। তো এখন আমাদের সুশীলরা কি করছেন? তো এই সমস্ত সিচুয়েশনে আওয়ামী লীগ দর্শক হিসেবে দেখাটা আমি মনে করি কখনো কখনো বুদ্ধিমানের কাজ, রাজনৈতিক স্ট্র্যাটেজি হিসেবে। মেজর ফখরুলের ইন্টারভিউটা দেখেছেন, যেখানে বলেছে সে শেখ হাসিনা অপ্রাসঙ্গিক হয়ে যাবে। এটিতে বলেছেন যে আরো একটি কথা কিন্তু ইনিয়ে বিনিয়ে বলে দিয়েছে, সেটি হচ্ছে সেকুলারিজম নিয়ে। সেক্ষেত্রে তার লাইন ক্লিয়ার করে দিয়েছে। আমাদের বাংলাদেশের মানুষজনকে বুঝতে হবে, জামাত সবসময় সাম্প্রদায়িক উগ্র মৌলবাদ, এটা স্পষ্ট। বিএনপি যে স্পষ্ট সেটি আমরা আগে থেকে জানি, কারণ বিএনপি জামাতের সাথে আছে, জামাত বিএনপির সাথে আছে।
এত বছর তারা মিলেমিশে ছিল। কিন্তু বিএনপি মুখে মুখে অনেক মুক্তিযুদ্ধের চেতনা, প্রগতিশীলতার কথা ইনিয়ে বিনিয়ে অনেকবার বলেছে, কিন্তু কখনো স্মার্টলি এই কথাটা বলতে পারেনি যে তারা সাম্প্রদায়িক। এবার সেটা তিনি স্মার্টলি ইনিয়ে বিনিয়ে বলতে পেরেছেন সেই সাক্ষাৎকারে। আর আওয়ামী লীগ অপ্রাসঙ্গিক হয়ে যাবে, এটা তো তার বলতেই হবে। আওয়ামী লীগ এর আগে শেখ হাসিনা বলেছেন, উনি শেখ হাসিনা, এবং উনি এর আগে বলেছেন যে আওয়ামী লীগের ভোটারদের দায়িত্ব উনি নেবেন, অর্থাৎ আওয়ামী লীগের কিছু নেতা কর্মী মানুষের দায়িত্ব উনি নিতে চান, কিনে নিতে চান। সেই জায়গা থেকে ওনার মনে হচ্ছে শেখ হাসিনা প্রাসঙ্গিক হবেন না বা অপ্রাসঙ্গিক দেবে, এটা তো উনি বলেছেন। কিন্তু উনি যখন বলেছেন উনি নিজে জানেন যে বাংলাদেশে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মৃত্যুর পরও যেমন এখনো অনেক প্রাসঙ্গিক, অনেক শক্তিশালী, সেই রকম ধারাবাহিকতা বাংলাদেশের রাজনীতিতে উনি শুধু বঙ্গবন্ধু কন্যা হিসেবে না, বাংলাদেশের একজন রাজনৈতিক নেতা, বাংলাদেশের একজন সফল প্রধানমন্ত্রী হিসেবে, যেটা তিনি তার যোগ্যতায় অর্জন করেছেন, তিনি সবসময় প্রাসঙ্গিক থাকবেন। এবং বাংলাদেশের রাজনীতির ইতিহাসকে যদি মানে আরো 100 বছর পরে কেউ গবেষণা করে, তখনও শেখ হাসিনাকেই পড়তে হবে যে শেখ হাসিনা বঙ্গবন্ধু কন্যা, একজন মা, একজন নারী, একজন আপা, একজন নেতা, একজন সভাপতি এবং প্রধানমন্ত্রী হিসেবে তার অবদানগুলো এবং তার অবস্থানটা কি ছিল, তার সময়ে কোন সাংবাদিক তাকে সমালোচনা করতে পারেননি, তার সময় কোন শিল্পী সহযোগিতা পায়নি। আপনি কি ভাবেন বঙ্গবন্ধু কন্যা জানতেন না মোস্তফা সরোয়ার ফারুকী বা নুসরাত ইমরোজ তিশা বা এরকম অনেক মানুষজন যারা বাংলাদেশ আওয়ামী লীগকে হয়তো ধারণ করে না, কিন্তু তিনি তাদেরকে শিল্পী হিসেবে দেখেছেন, তিনি অনেক বিএনপি শিল্পীকে সহযোগিতা করেছেন। তো কাজে ওনার এমন অনেক অর্জন, এমন অনেক বিষয় আছে যে বিষয়গুলোকে ওনার এনিমি যারা, তারাও গ্রহণ করতে হবে। আর আজ থেকে 50 বছর, 100 বছর পর যখন ইতিহাস পর্যালোচনা করবে আরো নিরপেক্ষ মানুষ, তখন কিন্তু এই মির্জা ফখরুল ইসলাম আলমগীরদেরকে এবং সেই সকল সুশীল বুদ্ধিজীবী যারা রাষ্ট্রদ্রোহী, যে তারা আওয়ামী লীগ এবং বঙ্গবন্ধু কন্যাকে ক্ষমতাচ্যুত করবার ষড়যন্ত্রের নাম দিয়ে বাংলাদেশটাকে পাকিস্তানের হাতে তুলে দিয়েছে, তিনি সবসময় প্রাসঙ্গিক থাকবেন। মির্জা ফখরুল নিজেই যখন প্রাসঙ্গিক না বিএনপিতে, মির্জা ফখরুল বিএনপির মহাসচিব, ইলেকশনের সময় তো উনি ওনার সিটটা ধরে রাখার জন্য দিনরাত চেষ্টা করছেন। সারা বাংলাদেশের কোথাও মির্জা ফখরুল মহাসচিবকে আমরা যেতে দেখি নেই মিটিং এ বক্তৃতা দিতে। দেখেন উনি এই বক্তব্যটা, ওই ইন্টারভিউটাতে কেন অ্যাটেন্ড করেছেন, কারণ বিএনপিতে ওভাবে ইংলিশে ভালো কথা বলতে কেউ পারেন না, তারেক রহমান নিজেও পারেন না, সেই কারণে মনে হচ্ছে যে বয়স টয়স মিলিয়ে উনি আস্তে ধীরে দু একটা কথা বলবেন, সেজন্য কিন্তু উনি ইন্টারভিউতে অংশগ্রহণ করেছেন। এবং তারেক রহমান ফেরার আগে আমরা মির্জা ফখরুল ইসলামকে কথা বলতে দেখেছি, কিন্তু সেই কথাটা দিয়ে বিএনপি পরিচালিত হয়নি। এবং এখন আপনি দেখেন তারেক রহমান ফিরে আসার পরও বিভিন্ন মানে খালেদা জিয়ার মৃত্যুর পর যখন জয়শঙ্কর এলেন, তখন সেখানে তারেক রহমান এবং তারপর নেতাদের বসবার যে সিট প্ল্যানিং, সেখানে মির্জা ফখরুল ইসলাম কোথায় বসেছিলেন? এবং এই পর্যন্ত মির্জা ফখরুল ইসলামের কোন বক্তব্য দিয়ে বিএনপির রাজনৈতিক গতিবিধি নির্ধারিত হয়েছে? হয়নি। তো সে কারণে বরং ওনার উল্টাপাল্টা কাণ্ড অনেক বেশি ভাইরাল হয়েছে, একে থাপ্পড় মারছেন, ওকে থাপ্পড় মারছেন, কি সব উল্টাপাল্টা বলছেন। এবং ওনার সময় তো রুবিন ফারহানার মতো একজনকে ওনারা ধরে রাখতে পারেননি, ফজলুর রহমান ভাইয়ের মতো একজন মুক্তিযোদ্ধাকে অপমান করা, ওনার কোথায় কোন অবদানটা ছিল? কোথায় একজন প্রাজ্ঞ বর্ষিয়ান রাজনীতিবিদ হিসেবে কথা বলতে উনি পেরেছেন? উনি সবসময় ভেজিটেবল ছিলেন, এখনো ভেজিটেবলই আছেন, এবং উনি চেষ্টা করছেন আওয়ামী লীগকে বা নেত্রীকে দু একটা কটু কথা বলে অসম্মান করবার। দেখেন ওনাকে অসম্মান আমি করতে চাই না, কিন্তু ওনার দলে নেতাদেরকে অসম্মান করার প্রচলন রয়েছে। 17-18 মাসে ওনার দলের কর্মীরা আমাদের আওয়ামী লীগের নেতা এবং নারীদেরকে অসম্মান করেছে, গায়ে হাত তুলেছে। এই যে একটা বর্ডার লাইন থাকে, কিন্তু সবসময় একটা রাজনীতির একটা বৃত্ত থাকে, যে বৃত্তটা ক্রস করতে হয় না, সেখানে তো ক্রস করেছে তারা। তো কাজে তাদের মধ্যে ভদ্রতা বলেন বা অন্য কিছু তো তারা রাখেনি। তো
সেই জন্যই বলবো যে আপনি বলেন ওনার ভোটটা ওনার এলাকা ধরে রাখার, ওনার মানে কোথায় সেই এলাকার জোর কোথায় সেটা তো দেখছি না। মির্জা আব্বাসের অবস্থায় আপনি দেখেন, এত বড় একজন বর্ষিয়ান শক্তিশালী রাজনৈতিক নেতা, এটা তো অস্বীকার করার উপায় নেই। কিন্তু ওনার সাথে নাসিরউদ্দিন পাটোয়ারি, এর আগে হাদি, ওনাদের অবস্থানটা কোথায় গিয়ে দাঁড়িয়েছে আপনি দেখেন। এবং মির্জা ফখরুল ইসলাম আলমগীর যখন আমেরিকাতে ইউনূস সাহেবের সফর সঙ্গী হলেন, জারার পাশাপাশি হেঁটে হেঁটে যখন যাচ্ছিলেন, বরং আওয়ামী লীগের নেতাকর্মীরা ওনাকে সম্মান দেখিয়েছেন, উনি সেটা ভুলে গেছেন। জাতির উদ্দেশ্যে ভাষণ দিবে কিন্তু এরা ইলেকশন উপলক্ষে। তারেক রহমান, ডক্টর শফিকুর রহমান, নাহিদ ইসলাম, এরা জাতির উদ্দেশ্যে ভাষণ দিবে। ভাষণ দিক, ভাষণে আমরা শুনতে চাই তারেক রহমান তার উইকিলিক্সের নথিতে যে তার সম্পর্কে যে দুর্নীতির তথ্যগুলো আছে সেগুলো ব্যাখ্যা করুক। জামাতের আমির বাংলাদেশের নারী বিদ্বেষী, নারীদের উপর, এবং যে ধরনের বাংলাদেশকে যেখানে নিয়ে যেতে চায়, সিরিয়া বানাতে চায়, তালেবানি রাষ্ট্র করতে চায়, জঙ্গিবাদের রাষ্ট্রে পরিণত করতে চায়, সেই জবাব দিক। তার আইডি হ্যাক হয়েছে সেটা উনি বলছেন, কিন্তু গত 17-18 মাসে গ্রামে গঞ্জে পথে প্রান্তরে তার দলের লোকজন যে বেহেশতের টিকিট দিচ্ছে, আল্লাহকে উদাহরণ হিসেবে দিচ্ছে, নবীকে নিয়ে আসছে, নবীর স্ত্রীকে নিয়ে আসছে, নবীর কন্যাকে নিয়ে আসছে, কাকে ছাড়ছে? কাউকে তো ছাড় দিচ্ছে না। কবরে যে হাবিল কাবিল দুইজন ফেরেশতা সওয়াল জবাব করে, আমরা তো এটাই শুনে আসছি। দুই ফেরেশতাকেও তারা কিন্তু চাকরি থেকে বরখাস্ত করে দিয়েছে, কারণ তারা কবরে গিয়ে জিজ্ঞেস করবে, দাঁড়িপাল্লায় ভোট না দিলে জান্নাতে যেতে পারবে না। তো আল্লাহকেই তো তারা মানে সবচেয়ে বড় আল্লাহর সাথে শিরক করা, ধর্মের অবমাননা করা, কোরআনের অবমাননা, সেটা তারা করছে। তাদেরকে একটু ব্যাখ্যা করতে হবে, এবং ডক্টর মোহাম্মদ ইউনূসকে ব্যাখ্যা করতে হবে উনার যে এত দুর্নীতি, উনার যে অ্যাবস্টেইনে নাম যাওয়া দুর্নীতিবাজ, পৈশাচিক, যারা মানে শিশুদের সাথে বিকৃত পাশবিক অত্যাচারের পর সেই শিশুদেরকেও খায়, সেই সমস্ত পৈশাচিক লোকের সাথে তার যে বন্ধুত্ব, সেটার ব্যাখ্যা ওনাকে করতে হবে। এবং উনি বাংলাদেশকে কোথায় নিয়ে যাচ্ছে সেই ব্যাখ্যা করতে হবে, এটা খুবই জরুরি। তো এখন, এবং এটা ওনাকে বলতে হবে যে এই নির্বাচনকে কেন্দ্র করে প্রত্যেকটা নিরপেক্ষ ভোটারের বাড়ির সামনে ভ্যান যাবে, রিক্সা যাবে, প্রত্যেকটা ভোটারের এনআইডি কার্ড কেন জামাতের কর্মীদের কাছে যাবে? ভোটারের মানে নিরাপত্তা দেওয়ার দায়িত্ব তো তাদের ছিল। যে প্রক্রিয়ায় তারা হ্যাঁ ভোট করবার জন্য, হ্যাঁ জিতা। ডক্টর ইউনূসের ডক্টর ইউনূস হলো একজন বেনিয়া, একজন জাত ব্যবসায়ী, জাত সুদখোর। তিনি জানেন কিভাবে দরিদ্র মানুষের, অর্থাৎ তিনি বালু চিপে তেল বের করতে পারেন। যেখানে বড় বড় ব্যাংক দেউলিয়া হয়ে যায়, তিনি গরিব মানুষ যারা ভাত পায় না তাদের কাছ থেকে তিনি 99% কিস্তি আদায় করে নেন। এত সফল একজন ব্যক্তি। তার উপরে তিনি আদম ব্যাপারী, তিনি ভালো করে জানেন কোথায় কোন ওষুধ দিতে হবে। ফাটোয়ারি বলেন, দারবি নাসির বলেন, আমার ভাবির পোলা বলেন, ভাবির সওয়াল বলেন, ভাবির মাইয়া বলেন, ভাবির কন্যা বলেন, এদেরকে সে বিভিন্নতে এক ধামায় সে ডিমগুলো রাখে নাই, বিভিন্ন ধামায় ডিমগুলো রেখেছে। এক এক সময় তার এক এক ডিম ফুটে বের হয় বাচ্চা হয়ে, সেখানে হাঁসের বাচ্চার মতো বেরোয় তখন, মানে বা মুরগির বাচ্চার মতো বেরোয় তখন স্যাও 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 করে, এক একজন এক এক গীত গায়। তাকে বলা আছে যে জামাতের সাদা শুকুন আমিরকে কি বলতে হবে বলা আছে। তিনি তার ভাতিজা তারেক রহমানকে বলে দেওয়া আছে কখন কি বলতে হবে। তিনি তার নাতিপুতিদের বলে রাখেন কখন কি বলতে, কখন ইনকালাব মঞ্চ, ফিনকালাব মঞ্চ, টিনকালাব মঞ্চ, এগুলো কি এক সাপের থাকে 2 মুখ, জামাতের হলো 20 মুখ ছিল, আর আগেই ছিল 20 মুখ, আর 2024-এর পরে তাদের মুখ হয়েছে 200। তো তাদেরও বিভিন্ন মুখ আছে, এক এক মুখ দিয়ে এক এক কথা বলাবে, কারণ তাদের উদ্দেশ্য তো বুঝতেই পারছেন। তারা কিন্তু জানে ক্ষমতায় যাবে না, তারা জানে ক্ষমতায় যেতে পারবে না, ভোট দিয়ে অন্তত ক্ষমতায় যেতে পারবে না। তাদের হয় জোর করে ক্ষমতায় যেতে হবে, নাহলে তাকে কেউ বসিয়ে দিলে কোনো প্রভু এসে তাকে বসাই দিবে, সেইভাবে ক্ষমতায় যাবে। তাই তারা বিভিন্ন সময় বিভিন্ন কথা বলবে, কারণ 12 তারিখে যদি সত্যি সত্যি ইলেকশন হয়ে যায় তাহলে এরা বেকার হয়ে যাবে। তাই বেকার হওয়ার উন্মাদনায় এই যে দেখবেন, ওই যে এদের দশা হবে কি জানেন, ওই যে কিছু কিছু দোকান আছে যেখানে দেখবেন যে আপনার
ইঁদুরে অত্যাচার করে, তখন কোন কোন বদমাইশ দোকানদার করে কি ওই ইঁদুরের বা শিকা, ইঁদুর তাড়ানোর জন্য শিকা নিয়ে আসে, শিকার পশ্চাৎ দিয়ে সেলাই করে দেয়। ইউ বিলিভ ইট অর নট, এটা ঘটে গ্রামে। শিকার পশ্চাৎ দিয়ে সেলাই করে দেয়, তখন সে প্রাকৃতিক কার্য আর করতে পারে না, তখন সে উন্মাদ হয়ে যায়, পুরা দোকান পাট ঘর বাড়ি দৌড়ানো শুরু করে। যখন দৌড়ানো শুরু করে তখন ওই অত্যাচার আর ইঁদুর বাদর থাকে না। ডক্টর ইউনূস এরকম কিছু কিছু লোক ফিট করে দিছে, তাদের পশ্চাৎ দিয়ে সেলাই করে দিছে, আর এখন লাফালাফি শুরু করে দিছে, কারণ এরা তো জানে যে ইঁদুর যদি থাকে তাহলে তেন্দ্রামি করা সমস্যা। তো বুঝতে পারছেন? তো এরা বিভিন্ন সময় বিভিন্ন কথা বলবে, বলতে দেন, শুনতে থাকেন, মজা নিতে থাকেন। আমি তো বলেছি যে নির্বাচন যত আসবে, সার্কাসের বাঘ, ভাল্লুক, গাধা, ঘোড়া, ইন্দুর, বান্দর সব বেরোয় বেরোবে আস্তে আস্তে, জোকার মোকার সব বেরোইতে দেন, খুব জমতে থাকুক। এটা দেখে আমার কাছে বিশ্বাস করেন, আমার কথাটা রিপিট হয়ে যাচ্ছে, আমি দুঃখিত প্রিয় দর্শক। আমার আসলেই হাসি পাচ্ছে, সেটা হলো তারেক রহমান যে হেনার, এই যে বাপ্পারাজের হেনা ভোটের পক্ষে প্রচার চালাইতেছে, হ্যাঁ যদি জয়যুক্ত হয় তারেক রহমান কোন পথটা ছাড়বে? বাংলাদেশের ইতিহাসে তো আমরা এটা দেখি না যে দলীয় পদ ছেড়ে দিছে বা প্রধানমন্ত্রী নির্বাহী ক্ষমতা নেয় নাই, বা নির্বাহী ক্ষমতা ছেড়ে দিয়ে নির্বাহী দলীয় প্রধান, যেটা নাই বাংলাদেশের ইতিহাসে। তো তারেক রহমান কোনটা করবে? মির্জা ফখরুলকে প্রধানমন্ত্রী বানাবে, নাকি নিজে প্রধানমন্ত্রী মির্জা ফখরুলকে দলের সভাপতি বানাবে, নাকি তার স্ত্রীকে দলের প্রধান বানাবে আর তিনি গিয়ে? তিনি কিন্তু ইলেকশন মঞ্চে তার স্ত্রী থাকেন, কিন্তু জি, ইলেকশনে যে প্রচারে যে তিনি ঘুরছেন মঞ্চে কিন্তু তার স্ত্রী বসা থাকেন কিন্তু। হ্যাঁ হতে পারে, তাহলে তো হয়তো তার প্রেসিডেন্ট প্রধানমন্ত্রী বানাই ফেলতে পারে। দেখা যাক কি হয়। আমি বলছি তো, যত দিন যাবে ততই দেখবেন মজা, আমরা দেখতে থাকবো, সার্কাস দেখতে থাকেন, নির্বাচনী সার্কাস। তো আপনার বাংলাদেশ দাদির আরেক ছেলে হাসনাত আব্দুল্লাহ ওই যে তার আসলে বিএনপির ক্যান্ডিডেটের তো ইয়েটা অ্যাকসেপ্ট হয় নাই, অনেকে মনে করছে সে পাস করে যাবে, কিন্তু গত 3-4 দিন ধরে উল্টা ঘটনা ঘটছে। সেখানে ওইখানে গণ অধিকার পরিষদে যে ক্যান্ডিডেট ছিল তাকে বিএনপি পিক করছে, ট্রাক মার্কা নিয়ে। যে লোকটার পিছনে 10-20 জন ছিল না, গত 3-4 দিন যাবৎ কয়েক হাজার মানুষ এসে ঘুরতেছে, বিএনপি অফিসিয়ালি তাকে সাপোর্ট দিয়েছে। আবার জামাতের একটা প্ল্যান নাকি ঢাকা শহরে সবগুলা সিট যে কোনো ভাবে তারা ইয়ে করতে চায়, দখল করবে, এটা তাদের স্বপ্ন আর কি। কিন্তু ঢাকা শহরটা ঢাকা বিশ্ববিদ্যালয় না, ঢাকা বিশ্ববিদ্যালয়ের চত্বর না। এরা জানে না যে কিভাবে এরা দৌড়ানি খাবে। আপনি দেখতে পারবেন 12 তারিখে সাপ ও সাপুরের লড়াই দেখতে পারবেন। এবার এখানে সাপ হচ্ছে জামাত, তারপরে যে জামাত গ্যাং যারা তাদের পার্টি, আর সাপুর হচ্ছে বিএনপি। সাপ আর সাপুরের লড়াই 12 তারিখে দেখতে পারবেন। খেলা দেখতে থাকেন। আমরা এবার তারা যে ইঞ্জিনিয়ারিং করছে, যেটা মির্জা আব্বাস বলছে, তার এলাকায় 2.5 লক্ষ নতুন ভোটার, এদেরকে সে আগে দেখেনি। এরকম এটাই স্বাভাবিক। তারা জামাত নিত্য নতুন কৌশল আনবে। ফুটবল খেলার যেমন কৌশল বদলায়, এরকম তারা কৌশল বদলাবে। কিন্তু আপনাকে আমি বলে দেই, মির্জা আব্বাসের জায়গায় যখনই জামাত বা অন্য কোনো প্রার্থীকে বিজয়ী ঘোষণা করবে, তখনই ঢাকা শহরে মোটামুটি মিনি সিভিল ওয়ার শুরু হয়ে যাবে। এই সমস্ত বিএনপি পড়ছে ঘেরা কলে, কেসকি কলে পড়ে আছে। তাই বিএনপি লড়তেও পারতেছে না। 12 তারিখে বিএনপির এই রূপ থাকবে না, বিএনপির রূপ দেখতে পারবেন। পাশাপাশি কোনো কারণে যদি জামাতকে প্রতিষ্ঠিত করতে চায়, তাহলে দেখবেন বাংলাদেশে কিভাবে পক্ষ বিপক্ষ সৃষ্টি হয়। বাংলাদেশের রাজনীতিতে 12 তারিখ এমন একটা সময়, নির্বাচন হলেও ঝামেলায় পড়বে, না হলেও ঝামেলায় পড়বে। মানে ঝামেলা হবেই, ফেরানোর আমাদের কোনো উপায় নাই। কারণ এই ঝামেলাটা ডক্টর ইউনূস চাচ্ছে, জামাতের ডাক্তার শফিক সাদা শকুন সে চাচ্ছে, আমার ভাবির পোলারা চাচ্ছে, সেনাবাহিনী চাচ্ছে, এমনকি বিদেশি প্রভু শক্তিরাও চাচ্ছে একটা ভেজাল হোক। কারণ যেন তেন নির্বাচন করেও এরা বুঝতে পারতেছে যে এরা না ইন্ডেমনিটি পাবে, না এরা তাদের মানে সহজেই দেশ ত্যাগ করতে পারবে, এর নিশ্চয়তা তারা পায় নাই। সুতরাং এখন যে কোনো সময় যে কোনো ঝামেলা হবে, সেটা আমাদের দেখতে হবে, আমাদের অপেক্ষা করতে হবে। 12 তারিখ পর্যন্ত আর বেশি দিন নেই, আমাদের গুনতে হবে। ওই যে
কাউন্টডাউন যেমন করে লাস্টের সংখ্যা গুণ এরকম আমাদের গুনতে হবে 1 2 3 4 5। তো বিএনপির জন্য কিন্তু একটা বিরাট বিপদ। বিএনপি নির্বাচনে যদি জিতে তাহলে হারবে, আর হারলে কিন্তু মরবে। আমার এলাকায় কথা আছে, মামলা করিস না, মামলা করিস না, মামলা যদি জিতে আস তাহলে ঠকবি, আর ঠকলে কিন্তু মরবি। তো বিএনপির দশা তাই, এই নির্বাচনে বিএনপি যদি জিতে তাহলে ঠকবে, আর যদি ঠকে তাহলে ধ্বংস হয়ে যাবে, মানে মরবে। কেমনে জিতলে ঠকবে হারলে মরবে, কি বলে? যেমন ধরেন বিএনপি জিতে গেল, তাহলে হ্যাঁ ভোটও তো জিতে যাবে, কারণ বিএনপি নিজেও হ্যাঁ ভোট চেয়েছে। তাহলে বিএনপি জিতে যাওয়ার পরে প্রধানমন্ত্রী কে হবে? ডক্টর ইউনূসের প্রেসিডেন্ট বানাবে? ডক্টর ইউনূসের যদি প্রেসিডেন্ট বানায় তাহলে তাদের পরাজয় তো হয়েই গেল। আবার দেখেন, মানে কেন বললাম জিতলেও হারলো, যদি হয় নির্বাহী পদ ছেড়ে দিতে হবে, অর্থাৎ প্রধানমন্ত্রী পদ ছেড়ে দিতে হবে তারেক রহমানের, না হয় তাকে দলীয় প্রধান পদ ছেড়ে দিতে হবে, তখন বিএনপির ভিতরে একটা শূন্যতার সৃষ্টি হবে। সেই শূন্যতা প্রাইম মিনিস্টার হবে, দলের প্রধান অন্য কাউকে করবে। সেটাই তো বলতেছি, দলের প্রধান দিতে বলেন, দেখেন কি ঝামেলাটা হয়। কেউ তাকে মানবে না, 5 পয়সা দাম দিবে না, তখন দলের ভিতরে গ্রুপিং শুরু হয়ে যাবে, শুরু হবে। আর যদি ঠকে যায় তার স্ত্রীকে যদি দলের চেয়ারম্যান পার্সনের পদ, হ্যাঁ দিতে পারে, ওই জন্য তো বললাম তাও ঝামেলা হবে। তার ওয়াইফকেও দলীয় প্রধানের পদ দিলেও ঝামেলা হবে। এবং এই ঝামেলা বললাম তো, বিএনপি জিতলে ঠকবে, আর ঠকলে ধ্বংস হয়ে যাবে। মানে বিএনপি আছে সবচেয়ে বেশি বিপদে। আমি আওয়ামী লীগের বিপদ দেখতেছি না। দিন যত যাচ্ছে আওয়ামী লীগের আকাশে যে কালো মেঘ, সেটা দিনে দিনে প্রতিদিন একটু একটু করে কমে যাচ্ছে, আমি স্পষ্ট দেখতে পাচ্ছি। বিএনপির জন্য কালো মেঘ চলে আসতেছে সামনে। আওয়ামী লীগের কালো মেঘ কেন চলে যাচ্ছে? কারণ এখন যে এই মুহূর্তে যে এই স্বাধীনতা বিরোধী গোষ্ঠী, তারা এখন কয়েক ভাগে বিভক্ত। চরমনায় এবং জামাতের গাইঠে পিরিতি আপনারা দেখেছেন। যেদিন তারা এই গাইঠে পিরিতি করেছে, আমি সেদিনই বলেছি পিরিত বেশি দিন টিকবে না। জামাত আর চরমনায় পীরের পিরিতি নাই, সে এই চামড়া নাই পীর, মাসাল্লাহ জামাতে টাকা খেয়ে এতদিন বিএনপি কে শেষরা সাদাবাজ বলতে বলতে মুখে ফেনা তুলে ফেলছে। এখন জামাতের মিথ্যুক, মুনাফেক, ইসলাম বিরোধী বলতেছে। এই যে সমস্যা, ক্ষমতার দ্বন্দ্ব এখন শুরু হয়েছে। কারণ মূল প্রতিদ্বন্দ্বিতা এদের সবার প্রতিদ্বন্দ্বিতা হচ্ছে আওয়ামী লীগ। আওয়ামী লীগ তো নাই, এখন কে ক্ষমতার হালুয়া রুটি কে খাবে? এই হালুয়া রুটির খাওয়া নিয়েই তারা নিজেরা কোন্দল সৃষ্টি করবে। কারণ কারোরই কোনো রাজনৈতিক দর্শন নাই, কোনো রাজনৈতিক আদর্শ নাই। বিএনপিরও রাজনৈতিক দর্শন নাই, আদর্শ নাই। তাদের কথা কাজে আপনি প্রমাণ পাচ্ছেন। জামাতের তো নাই। জামাত আগে বলতো আল্লাহর আইন চায়, সৎলোকের শাসন চায়, এখন তারা বলে শরীয়ত আইন কায়েম করবে না। সবই তো মুনাফেক, সবই বদমাইশ। তারা সবাই চাইতেছে যে কোনো মূল্যে ক্ষমতা, মানে তাদের ক্ষমতাটাই মুখ্য, দলীয় আদর্শ, এমনকি তাদের নিজের দলীয় দর্শন আদর্শ এগুলো মিথ্যা, ভুয়া। তো এখন তারা তো ক্ষমতার জন্য যেহেতু মরিয়া হয়ে যাবে আদর্শ না, তখন এরা ক্ষমতা এবং অর্থ একই সাথে, তো এরা তখন তো নিজেরা কোন্দল সৃষ্টি করবে এবং হবে। এটাই তো মানে এটাই তো পুঁজির ধর্ম, পুঁজিবাদী রাজনীতির ধর্ম। আর এটা হচ্ছে বাংলাদেশের পুঁজিবাদটা হচ্ছে সবচেয়ে জঘন্য, মানে নিম্ন শ্রেণীর পুঁজিবাদ। এখানে তো আরো ভয়ঙ্কর ব্যাপার। এখানে কেউ মেম্বার হয়, এখানে কেউ দল করে শুধু মেম্বার হওয়ার জন্য, আর কোনো উদ্দেশ্যই নেই তার। কেউ কোনো যে করে, আওয়ামী লীগ করুক, বিএনপি করুক, যেমন তার উদ্দেশ্যই থাকে চেয়ারম্যান হবে, আর কোনো উদ্দেশ্যই নেই। কোনো দলীয় আদর্শ তারা ধারে না বেশিরভাগ মানুষ, বলছি না সবাই, তাহলে তো একটা দেশে কোনো দল থাকে না। ম্যাক্সিমাম এই দেশের 70-80% মানুষ, মানে যারা যে কোনো দলের তারা রাজনীতি করে, তারা দলীয় কার্যক্রমের সাথে সম্পৃক্ত, তাদের লক্ষ্য উদ্দেশ্য থাকে ক্ষমতা, টাকা, নারী, লাইসেন্স, ব্যবসা ইত্যাদি ইত্যাদি, জমি দখল। কারণ আর মাশাআল্লাহ এখন তো বিয়ে করার, আর এখন তো নতুন নিয়ম, বিয়েও করতে পারবেন। ডক্টর ইউনূসের লক্ষ্য তো বিয়ে করার ফতোয়া দেওয়া, ঠিক আছে? মানে এটা আপনি পাকিস্তান আমলে এই কথা বললে আপনি পার পাইতেন না, কিন্তু স্বাধীন বাংলাদেশে 2026 সালে এসে বলতেছে দ্বিতীয় বিবাহ না তো হাঙ্গা করতে প্রথম বইয়ের অনুমতি লাগবে না। অদ্ভুত ব্যাপার। তো এই যে অর্থনৈতিক দ্বন্দ্ব, এটা শ্রেণীর না, শ্রেণীগত আলাদা জিনিস। এটা হচ্ছে সরাসরি অর্থনৈতিক দ্বন্দ্ব, ক্ষমতার দ্বন্দ্ব। এদের মধ্যে বিরোধ এখন হবে, যেহেতু আওয়ামী লীগ নেই। এবং আমি মনে করি আওয়ামী লীগ ভালো অবস্থান নিয়েছে, তারা নীরব থাকুক, তাদের মাঠে থাকার দরকার নাই। এরা নিজেরাই শক্তি ধ্বংস করুক, তারপরে আওয়ামী লীগ শক্তি সঞ্চয় করে মুক্তিযুদ্ধের পক্ষের মানুষ মাঠে নামলেই হবে। জি, আওয়ামী লীগ এই মুহূর্তে চুপ থাকার চেয়ে অন্য কোনো কাজ আছে করার মতো? না, এই মুহূর্তে নীরব থাকা। এই মুহূর্তে যদি আওয়ামী লীগ কোনো অ্যাকশনে যায়,
অ্যাকশনে যায়, হ্যাঁ আওয়ামী লীগের যদি প্রতিরোধ করার মতো তাকত থাকতো তাহলে আমি মনে করতাম যে তাদের এই মুহূর্তে প্রতিরোধ করতে হবে। যেহেতু এই মুহূর্তে প্রতিরোধ করার তাকত বা ক্ষমতা বা সুযোগ নাই তাদের, কারণ তাদের সকল এই দেশের পুলিশ, সেনাবাহিনী, রাজনৈতিক দলগুলো সম্মিলিত, বিদেশি শক্তি সম্মিলিতভাবে আওয়ামী লীগের বিরুদ্ধে লেগেছে। তো এই মুহূর্তে আওয়ামী লীগের তাকত, শক্তি, সুযোগ কম এই প্রতিহত করার। তাই তাদের এখন নীরব, কারণ যখন কোনো কিছু করার নাই তখন অপেক্ষা করতে হয়। কারণ নির্বোধ প্রতিপক্ষ ভুল একটা করবে, ব্লান্ডার করবেই এবং অলরেডি তারা বহু ব্লান্ডার করে ফেলেছে। এবং আরো এই 12 তারিখের নির্বাচন আরেক ব্লান্ডার। এই ব্লান্ডারের পর 12 তারিখের পরে আওয়ামী লীগ বরং আমি মনে করি যেহেতু প্রতিরোধ করতে পারে নাই, তাদের এখন নীরব থাকাই বলো। নীরব বললে যেহেতু তারা বলছে ভোট কেন্দ্রে যাবেন না, ওকে, ইটস ওকে, থাকুক এই অবস্থায়। এরাই নির্বাচন, মাঠে না থাকার দরকার নেই, কারণ থাকলেই আওয়ামী লীগের উপরে দোষটা হবে। আপনার কালকে একটা ভিডিও দেখলাম যে বিএনপির লোকের ঘরে তালা দিয়ে মেরে ফেলছে পুরে, বলতেছে যে এটা জামাতের বট বাহিনী, বলতেছে ওইটা তো আওয়ামী লীগ করছে। আবার এরাই বলে বাংলাদেশে তো আওয়ামী লীগ খুঁজেই পাওয়া যায় না। তাহলে আওয়ামী লীগ খুঁজে পায় না, তারা আগুন লাগাইলো কিভাবে? তো এই সুতরাং নীরব থাকেন, নীরব থাকাই শ্রেয়। কারণ আমি বললাম তো, আওয়ামী লীগের দিন যত যাচ্ছে, আওয়ামী লীগের আকাশের যে ঘন কালো মেঘ সেগুলো দূরে সরে যাচ্ছে, দ্রুত বয়ে যাচ্ছে। ওই মেঘটা ঘুরে বিএনপির আকাশের দিকে আসতেছে। এটা বিএনপি 12 তারিখের পরেও বুঝবে, জামাতও 12 তারিখে পরেই বুঝতে পারবে তারা, এবং স্পষ্ট হয়ে যাবে 12 তারিখে। কারণ 12 তারিখের পরে বাংলাদেশের জনগণ, প্রতিবেশী রাষ্ট্র এবং বিশ্ব একটা সিদ্ধান্তে আসবে, সেটা নির্বাচন হলেও না হলেও। আবার যদি তারা জাতীয় সরকার করে, জাতীয় সরকার যদি করে তাহলে তখন আওয়ামী লীগ, আমার ধারণা আওয়ামী লীগ তখন তারা প্রতিরোধ করবে, এটা সরাসরি নামবে। তখন তো আর তাদের মাঝখানে জায়গা নেই। ধরেন তারা তথাকথিত জাতীয় সরকারগুলো যে মিলকে জুলকে সব রাজাকার, আল বদর, আল সামস, এই যত ভারত বিরোধী শক্তি, মুক্তিযুদ্ধ বিরোধী শক্তি, আওয়ামী লীগ বিরোধী শক্তি, দেশ বিরোধী শক্তি, সব ঐক্যবদ্ধ হয়ে গেল যে না আওয়ামী লীগকে ঠেকাও, ভারত ঠেকাও, ঐক্য হয়ে যাবো। হতে পারে, কারণ সবার তো কমন শত্রু, যত দল আছে এই মুহূর্তে বাংলাদেশে সবার কমন শত্রু, ইনক্লুডিং অনেক বামপন্থী দল, সবার কমন শত্রু হচ্ছে ভারত এবং আওয়ামী লীগ। তো তারা ঐক্যবদ্ধ হতে পারে, কথার কথা, যদিও এটার কোনো বৈধতাই নেই, এই নির্বাচনের তো বৈধতা নেই। তখন আওয়ামী লীগ একটা সিদ্ধান্ত নিতে পারবে, কারণ আওয়ামী লীগ এখনো সিদ্ধান্ত নিয়ে তাই ভুগতেছে, কেন এরাও কোনো সিদ্ধান্ত নেয় নাই। অর্থাৎ এরা মাঠে আছে না মাঠের বাইরে আছে, এই যে যারা এখন নির্বাচন করতে বোঝা যায় না। 12 তারিখের পর বোঝা যাবে মাঠের বাইরে থাকবে অথবা ভিতরে থাকবে। তখন আওয়ামী লীগ একটা সিদ্ধান্ত নিতে পারবে, এবং আওয়ামী লীগ সিদ্ধান্ত তো নিবেই। মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি জামাতের ক্ষমতা মেনে নেবে, কি বলেন? এই দেশে গৃহযুদ্ধ শুরু হয়ে যাবে। আওয়ামী লীগকে এত ছোট দল মনে করলে ভুল হবে, আওয়ামী লীগকে এত দুর্বল মনে করলে ভুল হবে। আওয়ামী লীগ হয়তো সিদ্ধান্ত নিতে দেরি করতেছে, তাদেরও তো কিছু রাজনৈতিক দলের, তাদের কিছু রণনীতি, রণকৌশল আছে। আমরা আমাদের মতো বলি, তারা তাদের মতো এগিয়ে যাবে। আওয়ামী লীগ কি করবে না করবে সবই তো ডিসক্লোজ করবে না, সবই তো তারা আমাদের এসে বলবে না আমরা এটা করতে যাচ্ছি, আগেই তো প্রশ্নপত্র ফাঁস করে দিবে না। ওই হ্যানা বোর্ডের মতো 28 দফা থাকে, এগুলো তো আগে লিখে দিবে না যে এই হবে ওই হবে। আওয়ামী লীগ তো ওইভাবে আসবে না, তাই না? এমনকি ডক্টর ইউনূস তো ওইভাবে যাচ্ছে না, সে যা করে তাহা বলে না, যা বলে তা করে না। আওয়ামী লীগও 12 তারিখের পরে দেখবেন যে কোনো বাংলাদেশের জনগণকে তারা উদ্বুদ্ধ করবে। জনগণ তৈরি, যে কোনো সময় আওয়ামী লীগ যখন তারা একটা ডাক দিবে জাতীয় জাগরণের, তখন বাংলাদেশের জনগণ রাস্তায় নেমে যাবে। দেখতেছেন না এখন রিক্সাওয়ালারা, তারপর শ্রমজীবী মানুষেরা, সাধারণ মানুষেরা কিভাবে প্রতিবাদ করে বসে যে চাইলের দাম এত কেন, ডাইলের দাম এত কেন, গ্যাস সিলিন্ডারের দাম এত কেন। বাংলাদেশের জনগণ বুঝতে পারছে যে এই সরকার আসলে বিদেশি প্রভুদের দাসখত দিয়ে এসেছে। তারা বিদ্যুৎ দিয়ে দেয়, বন্দর দিয়ে দেয়, তারা ভারত বিরোধিতা করে, আবার ভারত থেকে গ্যাস নিয়ে ডিজেল নিয়ে আসে। এগুলো তো মানুষ এখন বুঝে গেছে। দেখবেন যারাই এই তথাকথিত জুলাই সন্ত্রাসী আন্দোলন সম্পৃক্ত ছিল, তারা নিজেরাও অনেকেই বিদ্রোহ ঘোষণা করবে। কারণ হচ্ছে তারা তাদের বেদনায়, এমন না যে তারা আওয়ামী লীগকে ক্ষমতায় আনার জন্য তারা বিদ্রোহ করবে। সবাই কিন্তু জামাতকে ক্ষমতায় আনার জন্য 24শে জুলাইয়ের 24শে 5 আগস্ট আন্দোলনে, তথাকথিত আন্দোলনে যোগ দেয় নেই। কেউ ছিল যে আওয়ামী লীগ সরে গেলে একটু আরামে থাকবে, আরামে থাকতে গিয়ে তো উল্টা হয়ে গেছে। আগে আসলে মনে করেন একটু ততা বালু, বুঝেন তো, আমাদের বাসায় ততা মানে গরম, ততা বালুর উপর দিয়েছিল, ভাবছে যে হ্যাঁ কত ততা বালু। জামাত আর বিএনপি আসলাম করে তো একেবারে শীতল পানির উপর দিয়ে নিয়ে ঘুরবে ফিরবে। এখন দেখেছে ততা বালু রেখে করাই নেই, ডাইরেক্ট চুলার মধ্যে পড়ছে। এখন তারা তাদের অস্তিত্বের সাথেই তারা উল্টো পথে হাঁটা শুরু করবে, আর তখন আওয়ামী লীগ মাঠে নেমে যাবে। কারণ জনগণ চাচ্ছে যে এই সরকারের এদের পরিবর্তন ঘটুক। এটা বিরোধী দলরা মানুক আর না মানুক, মানে এই মুহূর্তে যারা সরকারি দল হচ্ছে বা হতে চায় তারা মানুক না মানুক, বা আওয়ামী লীগ জানুক বা না জানুক,
আমার যে সার্ভে, আমার ব্যক্তিগত কিছু সার্ভে আছে, আমি প্রতিদিনই কোনো না কোনো জেলায় 4-5টা জেলার মানুষের, সাধারণ মানুষের সাথে কথা বলি, স্ট্রিট পিপল, একেবারে স্ট্রিট পিপল, মানে যারা দলীয় স্বার্থের ঊর্ধ্বে উঠে কথা বলে। মানুষ আসলে অধীর আগ্রহে অপেক্ষা করছে কখন আওয়ামী লীগ আসবে, এদের হটিয়ে দেবে, এটা তারা প্রস্তুতি নিয়ে আসে, মানসিকভাবে প্রস্তুত। বাংলাদেশের জনগণ মানসিকভাবে প্রস্তুত। আওয়ামী লীগ যদি ডাক দেয়, যে কোনো সময় মানুষ নেমে যাবে, হয়তো সেখানে সংঘর্ষ হবে,